বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি কাছে দূরে সবাই ভালো আছেন। তো আজকে আমি কাঁকরোল দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে শুকনো করে মশলার উপরে চচ্চড়ি করব। তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে সয়াবিন তেল। এই যে দেখুন, এই যে কাঁকরোল এখানে 1 কেজি, অল্প করে সাথে কাঁঠাল বিচিও দিলাম। তারপর এখানে চিংড়ি মাছ আছে, এখানে সর্ষে, পোস্ত আর জিরা 3টা একসাথে আমি বেটে নিলাম। আর আপনারা সাথেই থাকুন, স্কিপ করে যাবেন না প্লিজ। কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্নাটা করি। দেখুন, আমি মনে হচ্ছে আমি সাধারণভাবে রান্না করতেছি। পেঁয়াজটা আপনাদেরকে না দেখাই দিয়ে দিছি। এখানে অল্প করে আগে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে আগে আমি চিংড়ি মাছটা ভুনে নেব পেঁয়াজ আর একটু সামান্য মশলার মধ্যে। এই যে এবার একটু চিনি দিয়ে দেব আমি সামান্য করে। এই যে একটু চিনি দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরে এখানে হলুদ, সর্ষে, পোস্ত, জিরা বাটা একটু দিয়ে দেব। আপনারা পুরোটা দেখুন, না দেখলে কিন্তু বুঝবেন না আমি রান্নাটা কিভাবে করতেছি। একটু সামান্য করে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এটা কিন্তু শুধু চিংড়ি মাছটা আগে ভেজে নেব তাই দিতেছি। এই যে মশলা বাটার পর পাটা দিয়ে পানিটা রাখছিলাম বাটির মধ্যে, তো এখান থেকে একটু সামান্য করে দিয়ে দিই। তো এবার আমি ভালো করে এটা কষিয়ে নিই। এবার 2টা তেজপাতা কুচি করে দিয়ে দিলাম, মানে বেশি কুচি না, কেটে দিয়ে দিলাম। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা এখন ভালো করে একটু ভুনা ভুনা করে নিই। এর মধ্যে যে এবার দিয়ে দেবো একটু লবণ। এই যে দেখুন আমার চিংড়ি মাছটা ভালো করে পেঁয়াজের মধ্যে ভুনা ভুনা হয়ে গেছে, পেঁয়াজ আর মশলার মধ্যে। এবার এগুলো আমি তেল থেকে আস্তে করে মশলা সহ তুলে নেব। কিছুটা মশলা তেলের সাথে থাকবে, ওখানে তেজপাতাটাও আমি রেখে দিচ্ছি। শুধু চিংড়ি মাছ আর পেঁয়াজ ভুনাটা তুলে নিব আস্তে আস্তে করে। এবার আবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এখানে আমি 4 চামচে 1.5 চামচ রসুন বাটা, আবারও পেঁয়াজ দিয়ে দিলাম। আদা না, পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হওয়ার পরে গন্ধটা যাওয়া পর্যন্ত আর কি। এবার দিয়ে দেবো ওই যে মশলা, পোস্ত, সর্ষে, জিরা, এগুলো বাকিগুলো দিয়ে দেবো। আর এখানে 2 চামচ কাঁচামরিচ বাটা আছে, 2 চামচ না 1.5 চামচ, 4 চামচে। আর হলুদ আছে 1 চামচ, উঁচু করে দিলাম আর কি হলুদের গুঁড়ি। এবার মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা একটু কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিই, এটা মশলা বাটার পানিগুলো। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। আগে কাঁঠালের বিচি দিয়ে দিই, কারণ কাঁঠালের বিচি যদি সিদ্ধ হতে দেরি হয়ে যায় আর সময়ও লাগে সিদ্ধ হতে, তাই কাঁঠালের বিচি আগে ভালো করে একটু সিদ্ধ হওয়ার মতো কষিয়ে নেব মশলার মধ্যে। এবার আমি লবণ দিয়ে দেব। এই যে এভাবে আমি আদা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি কাঁঠালের বিচিটা ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম। আমি আপনাদেরকে না দেখাইয়ে সামান্য একটু পানি দিয়েছি, বেশি না, একটু পানি দিয়ে এই শুকনো শুকনোভাবে এটা কষিয়ে নিলাম। এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। এই যে দেখুন কাঁকরোলগুলো দিয়ে দেব। এখানে আমি কোনো গুঁড়িমরিচ ব্যবহার করি নাই, শুধু চিংড়ি ভাজার সময় অল্প করে গুঁড়িমরিচ দিয়েছি। এখানে শুধু কাঁচামরিচই দিচ্ছি, আর আদাটাও দিতে হবে না, রসুন বাটা দিচ্ছি শুধু। এবার এটা আমি মশলার মধ্যে ভালো করে এভাবে কষিয়ে নেব। এবার একটু উল্টা পাল্টাইয়ে ভালো করে নেড়ে দিই। দেখুন আমি এবার কাঁকরোল সিমের কাঁঠালের বিচি মশলার মধ্যে 10 মিনিট এভাবে আস্তে জালে কষিয়ে নিলাম।
দেখবেন আবার ভালোভাবে না কষালে আর যদি না লাড়েন ঘন ঘন তাহলে কিন্তু মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর দেখুন আরেকটা জিনিস, আমি এখানে কাঁকরোলগুলো সবগুলো কাটার পরে বিচি ফেলে দিছি, একটারও এক পিস অর্ধেক বিচি পর্যন্ত রাখি নাই, কারণ বিচি থাকলে এটা খেতে ভালো লাগবে না। এটা কিন্তু এমনিতে বাতি কাঁকরোল, আমার স্বামী আনছে বাতি কাঁকরোল খাওয়ার জন্য, কিন্তু ছেলে মেয়ের জন্য আমি এই পদ্ধতিটা করছি, কারণ ওরা বিচিগুলো দাঁতের কামড়াতে পড়লে খেতে পছন্দ করে না, তাই ওদের জন্য বিচিগুলো ফেলে দিছি সব। এবার আমি একটু গরম পানি দিয়ে দেবো। এখন এবার আমি এখানে একটু গরম পানি দিয়ে দেবো অল্প করে, এমনি সিদ্ধ হয়ে গেছে, সামান্য গা চচ্চড়ের মতো করব তাই। এবার দেখুন আমি একটু গরম পানি দেওয়ার পরে আমি ওই যে চিংড়ি মাছটা ভেজে রাখছি ওটা দিয়ে দেবো। আপনারা চাইলে আর একটু বেশি থাকলে বেশি দিয়েন, আমার থেকে চিংড়ি মাছটা কম ছিল তাই কম দিলাম, তরকারি অনুযায়ী কিন্তু এখানে চিংড়িটা কমই হয়েছে। তো আপনারা চাইলে আর একটু বেশি করে দিয়েন, যত বেশি দিবেন অতই এটা খেতে আরও ভালো লাগবে। তো আশা করি আমারটাও অনেক ভালো হবে। এখনই গ্যারান লাগতেছে, খুবই সুবাস, মানে তরকারির খুবই একটা গ্যারান লাগতেছে। দেখুন এবার আমি কয়টা কাঁচামরিচ ফালানোটা দিয়ে দেব, কারণ একটু মিষ্টি হয়েছে, ঝাল হয় নাই তেমন, তা আস্তে কাঁচামরিচে দিয়ে দেবো কয়টা, একটু ঝাল মিষ্টি হলে ভালো লাগবে। মিষ্টিটা ঠিকই হয়েছে কিন্তু ঝালটা একদম কম হয়েছে, তাই আমি আবারও কাঁচামরিচ কেটে দিলাম কয়টা, আস্ত দিলাম কয়টা, এখানে টমেটো দিয়ে দিব অল্প করে। দেখুন এটাকে আমি আরও 2-3 মিনিট এভাবে একটু ঝুলের মধ্যে কষিয়ে নিলাম ভালো করে, কষা মানে কি রান্নাই করে নিলাম। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব, যে ধনিয়া পাতা কেটে দিয়ে পরিষ্কার করে রাখছি এখন দিয়ে দিলাম। এই যে এবার একটু আবারও ধনিয়া পাতার সাথে একসাথে সবগুলো নেড়ে নেব। আর আমি একটু লবণ কম হয়েছিল, আবার একটু লবণ দিছি। তা আপনারা ভালো লাগলে এভাবে করে দেখবেন আর শেয়ার করে দিবেন আমার রান্নাটা। যেমন আজকে অনেক দূর থেকে তুরস্ক থেকে বলছে, যে কমেন্ট করছে, মানে বলছে আমরা তুরস্ক থেকে বলতেছি, আমার রান্নাটা নাকি অনেক ভালো লাগছে, এভাবে কমেন্ট করছে। তো আমার থেকে অনেক খুশি লাগছে, অনেক ভালো লাগছে। আমি সবাইকে আর ওনাদেরকে সালাম জানাই, সবাই আমার সালাম নেবেন। তো এভাবে মন খুশির জন্য আমার রান্নাগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে অথবা বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধু বলেন, ভাই বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, যেটা মনে করেন সেটাই পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন আপনারা। সত্যি এই রান্নাটা অনেক একটা সুস্বাদু গ্যারান বের হয়েছে। তো লবণ দেখলাম খুবই ভালো লাগলো, তো আপনারাও করে দেখবেন একবার। এই যে দেখুন আমি আর শুকাবো না, এটা কিন্তু গায়ে গাইয়ে দেখুন দেখাও দিকে। এই যে দেখুন এখানে একদম নিচে কোনো পানি নাই, আপনারা কাগজ এরকম দেখতেছেন ওরকমই। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি, আবারও বললাম। তো সবাই সুস্থ থাকবেন এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।